কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় অসদাচরণের দায়ে ৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি। চট্টগ্রামের ঝাউতলা লেভেল ক্রসিংয়ে ট্রেন, বাস, অটোরিকশার সংঘর্ষে পুলিশ সহ নিহত ৩ তদন্ত কমিটি গঠন। নীলফামারী সোনারা ইউনিয়নে র্যাবের অভিযান, জঙ্গি সন্দেহে ২ নারী আটক, বোমা সরঞ্জাম উদ্ধার। রাজশাহীতে কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর অবৈধ মার্কেট উচ্ছেদ, সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মৃত্যুর ঘটনায় অসদাচরণের দায়ে ৯ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। এদিকে শিক্ষকের মৃত্যুর ঘটনা তদন্তে ৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর আগে শিক্ষকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও ২ সদস্য অপারগতা জানালে কমিটি বাতিল করা হয়। গত ৩০ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান। অভিযোগ ওঠে, এর আগে ক্যাম্পাসের ছাত্রলীগের নেতাকর্মীরা তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তার মৃত্যু হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। এ বিষয়ে আরো জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন AHM শামীমুজ্জামান। শামীম, যেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি ধরনের অভিযোগগুলো আনা হয়েছে এবং এই বহিষ্কার আদেশ কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, বিস্তারিত জানাবেন। কোন ধরনের অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে আমাদেরকে কেউ কিছু বলেন। তবে প্রাথমিকভাবে যে অভিযোগটা, সে অভিযোগটা আসলে তারা যে অসদাচরণ করেছেন সেই অভিযোগটা, অর্থাৎ শিক্ষকের সাথে যে দুর্ব্যবহার করেছেন। কেননা সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গেছে যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে এই শিক্ষার্থীরাই শিক্ষককে রাস্তা থেকে ডেকে নিয়ে তার অফিস কক্ষে গেছেন। এটা হচ্ছে এই যে দুর্ব্যবহারের এই অভিযোগটা আসলে প্রাথমিক সত্যতা মিলেছে। আর এদের বিরুদ্ধে কিন্তু শুরু থেকে শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা কিন্তু আসলে অভিযোগ করেছিল যে এরাই শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করেছে। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর সব মিলিয়ে যে বিষয়টি আসলে ৩০শে নভেম্বর শিক্ষকের মৃত্যুর পর থেকে কিন্তু কুয়েটে একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। সাধারণ শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি দিয়েছিল এবং এর পাশাপাশি শিক্ষকরাও কিন্তু দোষীদের শাস্তির দাবিতেই কর্মসূচি দিয়ে আসছিল। সব মিলিয়ে কিন্তু কুয়েট একটা উত্তপ্ত অবস্থায় ছিল কুয়েটের ক্যাম্পাস, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু কুয়েটে আসলে কাল থেকে আসলে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে এবং গত পরশু রাতের থেকে কিন্তু সিন্ডিকেটের সভা আহ্বান করা এবং কোনো সিদ্ধান্ত ছাড়া গতকাল সকালবেলা আবার মুলতবি সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় কিন্তু ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এর আগে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির ২ জন কাজ করতে অনীহা প্রকাশ করায় কিন্তু সেই কমিটি বিলুপ্ত করে গতকাল রাতে আবারও ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে যে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য, এবং এই কমিটিকে আগামী ১০ দিনের মধ্যেই রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে কুয়েট ক্যাম্পাসে যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল, সেই উত্তপ্ত অবস্থার শান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থী, শিক্ষকদের দাবির মুখেই কিন্তু সিন্ডিকেট কিন্তু এই যে শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেই দাবির মুখেই কিন্তু সিন্ডিকেট বহিষ্কার করেছে। আর এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসে আসলে কোনো শিক্ষার্থী নেই। গতকাল যারা হলে ছিলেন গতকালই তারা হল ত্যাগ করেছেন। আর আজ কিন্তু যেহেতু একাডেমিক কার্যক্রম বন্ধ, তো এই মুহূর্তে কিন্তু খুলনা কুয়েট একদম
একদম শান্ত, এখানে কোনো শিক্ষার্থীও যেমন নেই। আজ কিন্তু আসলে দায়িত্বশীল যারা আছেন তাদেরও খুব একটা উপস্থিতি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। আমরা দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, যে তারা যেটা বলছেন যে যেহেতু সিন্ডিকেট নতুন যে 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, সেই কমিটির তদন্ত রিপোর্ট দেওয়ার পরেই কিন্তু আসলে তারা সিদ্ধান্ত নেবেন এবং কারা দোষী কারা দোষী না। তবে সিদ্ধান্ত যেহেতু এখন রিপোর্ট দেয়নি, সেই রিপোর্ট সাধারণ শিক্ষার্থীরা যেহেতু দাবি জানিয়ে আসছিল দোষীদের সাময়িক বহিষ্কার, সেই দাবির মুখেই কিন্তু আসলে সাময়িক বহিষ্কার করা হয়েছে। খুলনা থেকে যোগ দিয়েছিলেন AHM শামীমুজ্জামান। চট্টগ্রামের ঝাউতলা রেল ক্রসিংয়ে বাস, সিএনজি, অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাফিক কনস্টেবল সহ 3 জন মারা গেছেন। আহত হয়েছে অন্তত 8 জন। গেটম্যানের গাফিলতিতে এই দুর্ঘটনা বলছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। শনিবার বেলা 11টায় নাজিরহাট থেকে চট্টগ্রাম বটতলীগামী ডেমো ট্রেনটি ঝাউতলা ক্রসিং পার হচ্ছিল, কিন্তু এ সময় লেভেল ক্রসিংয়ে গেট নামানো ছিল না। রেল লাইনের কাছাকাছি দুটি সিএনজি অটোরিকশা এসে দাঁড়ায়। হঠাৎ করে পেছন থেকে একটি বাস সিএনজি অটোরিকশাগুলোকে ধাক্কা দেয়। তখন রেল লাইনের উপরে উঠে যায় সিএনজি অটোরিকশাগুলো। ওই মুহূর্তেই দ্রুত গতিতে আসা ডেমো ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি দুটি। ঘটে হতাহতের ঘটনা। এতগুলো মানুষের আজকে প্রাণ গেল, এতগুলো মানুষ উইন্টেড হলো, এতগুলো কয়েকটা গাড়ি চলে গেল, কতগুলো ছোট বাচ্চা আহত হলো। এই জিনিসগুলো রেলের উপর কর্তৃপক্ষ এগুলো একটু গুরুত্ব দিচ্ছে না। এখানে গেটম্যানে ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তা খাওয়াই, ওরা গেটে সিগন্যাল ফালাইতে বলে, গেটের ময়লা পরিষ্কার করতে বলে। ঘটনার পরপরই খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। আমরা শুনেছি একটা বাসের সাথে, আসলে বাসের সাথে না, এটা একটা সিএনজি। রেল কর্তৃপক্ষকে গাফলতি আমি মনে করি, বারটা যদি দিত, ক্রসিং বারটা যদি দিত, তাহলে তো এই দুর্ঘটনা ঘটতো না। এটা অবশ্যই বুঝতে পারছি আমরা। এদিকে গেটম্যানের দায় আছে কিনা এবং দুর্ঘটনার কারণ জানতে 3 সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কয়েকজন হসপিটালে আহত আছেন, সেখানে আমরা দেখব, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা অলরেডি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করে দিয়েছি। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় গেটম্যান আশরাফুল আলমগীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, শহরের একটি এত বড় ব্যস্ততম এলাকাতে এই ধরনের দুর্ঘটনা আসলে কিভাবে ঘটলো, বিস্তারিত তো আমাদেরকে জানাবেনি। তার পাশাপাশি যে জিনিসটি জানতে চাইবো যে দায়িত্বরত গেটম্যান আসলে ওই সময় কোথায় ছিলেন এবং একটি ট্রেন চলে আসলে, একটি সিএনজি সেখানে ছিল, পুরো বিষয়টা আসলে আমাদেরকে বিস্তারিত বলুন। প্রথমত তার আগে একটি বিষয় জানাতে চাই যে ইতিমধ্যে আমরা এর আগের সংবাদে যে তৃতীয় জনে যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তার ইতিমধ্যে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের সামনে। যে তৃতীয় জনের এখানে মরদেহ আছে, সে মূলত চট্টগ্রামের পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি, এবং তিনি এইচএসসি বিজ্ঞান বিভাগে এবার পরীক্ষার্থী ছিলেন, এবং তার নাম সাজ্জাদ বলে আমরা জানতে পেরেছি। এখানে ইতিমধ্যে নিহত সাজ্জাদের তার পরিবারের সদস্যরা এখানে এবং তার বন্ধুবান্ধবরা এসে হাজির হয়েছেন, এবং সকলে আসলে শোকে তারা মুহ্যমান এখানে, এবং তারা অনেকেই কান্নাকাটি করছেন। আর মূলত যে কারণে আজকের এই অত্যন্ত ব্যস্ত একটি রাস্তায় এই লেভেল ক্রসিং, এবং এখানে একটি গেট আছে, গেটম্যানও আছে, কিন্তু বিষয় হচ্ছে যে গেটম্যান এই গেটটি নামানোর কথা, তিনি সে সময় এই সময় মতো এই গেটটি নামাননি, এবং সেই প্রেক্ষাপটে যখনই ট্রেন চলে আসছিল তখন সেখানকার যে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল আছেন তিনি হাত দিয়ে এই গাড়িগুলো থামানোর চেষ্টা করছিলেন। যেহেতু গাড়িও এখানে গতিতে ছিল, সেই হিসেবে একেবারে রেল ট্র্যাকের উপরে উঠে যায় দুটি সিএনজি, এবং পাশাপাশি পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা বাসটি, সেটিও তাল সামলাতে পারেনি, সেটিও সামনে সিএনজিগুলোকে ধাক্কা দেয়। ওই মুহূর্তেই ট্রেন যখন ক্রস করছিল মূলত এই দুর্ঘটনাটি ঘটে। ইতোমধ্যে এখানে যে ট্রাফিক পুলিশ যিনি মারা গেছেন মনির হোসেন, তার মরদেহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে। বাকি 2 জনের মরদেহ নিয়ে যে পোস্টমর্টেমের কাজ চলছে, হয়তো কিছুক্ষণ পরেও তাদের মরদেহ পোস্টমর্টেম শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তবে বাস্তবতা হচ্ছে একজন গেটম্যানের যে দায়িত্বজ্ঞানহীনতার কারণে আজকে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো, এবং ইতোমধ্যে 3টি প্রাণহানি এবং আরও অন্তত 8 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং আমরা এর পরে যেটি খবর নিয়েছি যে এই ঘটনাটি ঘটার সাথে সাথেই সেখানকার যিনি গেটম্যান, তার নাম আশরাফুল আলমগীর, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন, এবং তার ব্যাপারে ইতোমধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করেছে রেলওয়ে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে হয়তো তাকে গ্রেপ্তার করা হতে পারে, এরকম একটি আমরা আভাস পেয়েছি, কিন্তু তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর
রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কেন ওই সময় গেটটি নামানো হয়নি বা কার গাফলতি ছিল সেই বিষয়টি তদারকি করার জন্য ইতোমধ্যে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তবে জি, বাস্তবতা অনুপম, হচ্ছে আপনাকে পুরো ধন্যবাদ চট্টগ্রামের জানাচ্ছি। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অনুপম শীল। নীলফামারীর সেনারা ইউনিয়নে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি থেকে বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 নারীকে। এর আগে জেলা সদরের বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে 5 জনকে আটক করে র্যাব। নীলফামারী সদরের সেনারা ইউনিয়নের পুটিহারি এলাকায় একটি বাড়ি শনিবার ভোররাত থেকে ঘিরে রাখে র্যাব। বাড়ির মালিক সুলতান আলীর নাতি শরীফুলকে জঙ্গি সন্দেহে শুরু হয় তল্লাশি। পরে রংপুর থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ সময় অভিযানের পর ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক ডিভাইস। তবে সেখানে তল্লাশি চালিয়ে শরীফুলকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ওই বাড়িতে শরীফুলের সন্দেহজনক তৎপরতার বিষয়ে কিছুই বুঝতে পারেনি তারা। 3টা 3:30 পর জানি আমি পুলিশ আসছে এরকম ঘিরা করেছে এবং বাড়ি থেকে বাড়ি হওয়া দেয় না। বাড়ি থেকে বাড়ি হওয়া মানে কি পুলিশ কাছে না বাড়িতে বাড়ি হওয়া যাবে না, কোনো লোক এদিক সেদিক হওয়া যাবে না। যে ছেলেটা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, খেটে কাজ করে খায় আর রাজমিস্ত্রিও করে, এটাই আমরা জানি। আজকে যে র্যাব আসবে এরকম ধারণা আমরা কেউ করতে পারি না। মানুষের সামনেও ভালো ব্যবহার দেখায়, ভালো কাজ করে, কিন্তু হঠাৎ করে এইটা যে হলো আমরা কিছু জানি না। এর আগে ওই এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ওয়াহিদুল ইসলাম, ওয়াহিদ আলী, আব্দুল্লাহ আল মামুন সুজা, জাহিদুল ইসলাম ও নূর আমিন নামে 5 জনকে আটক করে র্যাব। আটককৃতরা জেএমবি সদস্য বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাব। নীলফামারী সদর এলাকায় জেএমবির জঙ্গি কার্যক্রমের সাথে সরাসরি সংশ্লিষ্ট এরকম 5 জনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। এই বাড়িতে আপনার বোম সদৃশ বা বোম থাকার সম্ভাবনা রয়েছে, এই সম্পর্কিত তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এখানে অভিযান পরিচালনা করে আমরা একটি শক্তিশালী আইডি আমরা শনাক্ত করতে সক্ষম হই। পলাতক শরীফুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, এই জঙ্গি আস্তানার সন্দেহে যে বাড়িতে উদ্ধার অভিযান চলছিল সেটির বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন যে আজ মধ্যরাত থেকে সকাল 11টা পর্যন্ত র্যাব 13 রংপুর সদর দপ্তর র্যাবের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাদের যৌথ অভিযানে নীলফামারীর বেশ কয়েকটি জায়গা থেকে 5 জন জিএমবি সদস্যকে তারা গ্রেপ্তার করেছে এবং জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িকে তারা ঘিরে রেখেছিল। এটি শরীফুল ইসলামের বাড়ি, তিনি এখন পলাতক রয়েছেন, তিনিও জেএমবি সদস্য। ওই বাড়ি থেকে র্যাব সদস্যরা র্যাব রংপুর সদর দপ্তর 13 এর বোম ডিসপোজাল ইউনিট তারা ওই বাড়িটিতে আসে সকাল 9টায়। আসার পরে তারা অভিযান শুরু করে এবং সেখান থেকে একটি শক্তিশালী বোমা আইডি এটা তারা উদ্ধার করার পর এটিকে তারা নিষ্ক্রিয় করেছে এবং ওই বাড়ি থেকেই বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। এরপরে তাদেরকে নিয়ে যাওয়া হয় রংপুর সদর দপ্তরে। র্যাব 13 রংপুর সদর দপ্তরে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন তিনি ওখানে বিকাল 3টায় প্রেস কনফারেন্স করেছেন। তিনি জানিয়েছেন যে এই যে গ্রেপ্তার 5 জেএমবি সদস্য রয়েছেন তাদের মধ্যে আহিদুল ইসলাম, তিনি রংপুর অঞ্চল জেএমবির সামরিক শাখার প্রধান, তার নেতৃত্বেই এই জেএমবি সদস্যরা তার একত্রিত হচ্ছিলেন। তাদের মূলত লক্ষ্য ছিল যে উত্তরাঞ্চলে যে জঙ্গি নেতৃবৃন্দ যারা কারাগারে রয়েছেন তাদের কারাগার থেকে মুক্ত করার লক্ষ্যে তারা একত্রিত হচ্ছিলেন এবং শক্তিশালী বোমা তৈরি করছিলেন, যেটিকে তারা উদ্ভাবক নেতৃবৃন্দদেরকে আদালতে বা আদালত প্রাঙ্গণে কারাগার থেকে ওই জেএমবি নেতৃবৃন্দদেরকে আদালতে বা আদালত প্রাঙ্গণে তারা বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাদেরকে সারানোর একটি পরিকল্পনা ছিল। এছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। এছাড়াও এই র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক যেটি জানিয়েছেন, এই নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান। রাজশাহীর কাটাখালীতে সরকারি ড্রেন দখল করে নির্মাণ করা পৌর মেয়র আব্বাস আলীর মার্কেট উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 9টার দিকে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। এ সময় তারা জানায়, দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হবার পর আব্বাস আলী কাটাখালী বাজারের 2 পাড়ে বিএমডি এর খালের 6 শতক দখল করেন। পরে সেখানে নির্মাণ করেন 2টি দোতলা মার্কেট।
এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে দুবার চিঠিও দেওয়া হয় তাকে। সম্প্রতি বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে মন্তব্য করায় আব্বাস আলীকে গ্রেফতার করে র্যাব। মূলত বিএমডিএ কর্তৃক নির্মিত একটি খাল। এই খালের জায়গাটি হচ্ছে 1 নম্বর খাসখতিয়ানভুক্ত সরকারি সম্পদ এবং এই খালের উপর অবৈধভাবে যে স্থাপনাটি দেখছেন আপনারা, সেটি নির্মাণ হওয়ার সাথে সাথে আমরা তাদেরকে চিঠি দিয়ে নির্মাণ কাজটি অফ রাখি এবং কারো দর্শানোর চিঠি দিই। এর পরবর্তীতে তাদেরকে অপসারণের নোটিশ করা হলো, তারা এটি অপসারণ করেনি, সেই জন্য আইনানুগভাবে আজ আমরা সরকারিভাবে এটি উচ্ছেদের প্রক্রিয়ায় রয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বেলা 11টায় হিলি বাজারের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা খালেদা জিয়াকে মুক্তির দাবি জানান। এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের উদ্যোগে শহরের জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয় খাগড়াছড়িতেও। কিশোরগঞ্জের শোলাকিয়ায় এক প্রবাসীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন এক নারী। ভোরে নিজেই থানায় এসে তাকে ধর্ষণ চেষ্টার সময় হত্যার কথা স্বীকার করেন ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, শোলাকিয়া নীলগঞ্জ রোডের সেবাশ্রম এলাকায় ইতালি প্রবাসী আমিনুল আলমের বাসায় ভাড়া থাকেন তিনি ও তার পরিবার। শুক্রবার রাতে আমিনুল বাসায় ঢুকে ধর্ষণের চেষ্টা করলে পাথর দিয়ে মাথায় আঘাত করেন। পরে থানায় গিয়ে এই ঘটনা জানান। পুলিশ আহত আমিনুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আমিনুল মারা যায়। তবে আমিনুলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছে তার পরিবার। নরসিংদীর রায়পুরায় অপহরণের পর শিশু ইয়ামিন হত্যার ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রায়পুরার উত্তর বাখরনগর ও পিরিজকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, টিভিতে সিআইডি ও ক্রাইম পেট্রোল সিরিয়াল দেখে শিশু ইয়ামিনকে অপহরণের পরিকল্পনা করে একই এলাকার 2 কিশোর সিয়াম ও রাসেল। পরিকল্পনা অনুযায়ী গত 28 নভেম্বর শিশু ইয়ামিনকে অপহরণ করা হয়। পরে ইয়ামিনের পরিবারের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে ডোবার ফেলে দেয় অপহরণকারীরা। এর আগে নিখোঁজের 5 দিন পর শুক্রবার সকালে উত্তর বাখরনগর গ্রামের একটি ডোবা থেকে মালয়েশিয়া প্রবাসী জামাল উদ্দিনের সন্তান ইয়ামিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিআইডিতে টিভি সিরিয়ালে সিআইডি এবং ক্রাইম পেট্রোল দেখে তারা উদ্বুদ্ধ হয়ে তারা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করে। ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা থেকে তারা মাথায় আসে যে কীভাবে টাকা আর্ন করা যায়, কীভাবে টাকা প্রত্যেকে টাকা রোজগার করা যায়। সেই প্রেক্ষিতে তারা চিন্তা করে যে মালয়েশিয়া প্রবাসী জামালউদ্দিনের ছেলে ইয়ামিনকে কিডন্যাপ করবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথোলজি বিভাগ। হাসপাতালে ভর্তি সহ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের 60% পরীক্ষা করা হচ্ছে এখানে। এতে একদিকে যেমন রোগীদের খরচ কমেছে, তেমনি কমেছে হয়রানিও। আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে আসা রোগীদের মাত্র 10% পরীক্ষা করা হতো। এতে করে রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে রোগ নির্ণয়ের জন্য নানা পরীক্ষা নিরীক্ষা করাতে হতো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। সেসব রিপোর্ট নিয়েও অনেক সময় দেখা দিত জটিলতা। গেল 10 অক্টোবর এই হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথোলজি। এখানে করোনা রোগীসহ রক্তের সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দেয়া হচ্ছে রিপোর্টও। আউটডোর পেশেন্ট তারা এখান থেকে এখানেই সম্পূর্ণ টেস্ট করে দিয়ে তারপরে ওরা ডাক্তার দেখায় চলে যেতে পারছে। আর ইনডোর পেশেন্টকেও বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে অতিরিক্ত টাকা গুনতে হতো রোগীদের। এখানে সরকার নির্ধারিত ফি দিয়েই করা হচ্ছে পরীক্ষা। প্রাইভেটের চেয়ে মেডিকেলে আমি সুবিধাগুলো ভালো পাচ্ছি এবং আমার টাকাটাও কম লাগতেছে। সুন্দরভাবে রক্ত দিয়েছি এবং রিপোর্টটাও ভালোভাবে পাইছি। ব্লাড টেস্ট দিতে যেগুলো বাইরে গেলে দেখা গেছে এর থেকে 2 গুণ বা 3 গুণ খরচ হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী 3 মাসের মধ্যে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের 100% পরীক্ষাই এই প্রক্রিয়ায় করা সম্ভব হবে। আমি বিভিন্ন কয়েকটা মেডিকেল কলেজে বাই দিস টাইম ঘুরে এসেছি, তারাও করতেছে, সেই হিসেবে আমরাও শুরু এখানে করেছি। এবং আপনারা জানেন যে আউটডোর প্যাথোলজি নামে একটা আমরা করেছি, সেখানে আল্লাহর রহমতে এখনই প্রায় 50 থেকে 55 60 পর্যন্ত 60% টেস্ট আমরা করে ফেলতেছি এবং আমি আশা করছি আগামী 3 মাসের মধ্যে ইনশাল্লাহ 100% টেস্টে আমরা এখানে করতে পারবো।
আউটডোর প্যাথোলজি চালুর পর হাসপাতালের ওয়ার্ডগুলোতে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দালালের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় জাওয়াদ রোববার মধ্যরাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে আজ মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূল হয়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি কোন উপকূল দিয়ে অতিক্রম করবে তার উপরে বাংলাদেশ প্রভাবের বিষয়টি নির্ভর করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্যানুসারে ঘূর্ণিঝড়টি ভোরে মংলা সমুদ্র বন্দর থেকে 885 কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে 895 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরসমূহে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রামে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 2 থেকে 3 দিন বাংলাদেশে আকাশে মেঘলা থাকবে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কোনো কোনো স্থানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হতে পারে এবং বাংলাদেশের উপকূলে কিছু দমকা বাতাস হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পিরোজপুরের মধ্যরাত থেকে ভ্যাপসা গরম পড়ছে। সকাল 7টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে এখন পর্যন্ত বাতাসের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। জেলার নিম্নাঞ্চল 1 থেকে 1.5 ফুট পানিতে তলিয়ে গেছে। এদিকে আমন ধান পেকে গেলেও অনেক জমি পানিতে তলিয়েছে। তবে পানি স্থায়ী না হলে এই মুহূর্তে ক্ষতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় জাওয়াদের সর্বশেষ পরিস্থিতি জানাতে পিরোজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, পিরোজপুরের সার্বিক আবহাওয়া কেমন পরিলক্ষিত করছেন এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে উদ্ভূত পরিস্থিতি নিরসনে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সকাল থেকেই আসলে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়তে শুরু করেছে পিরোজপুর জেলায়। সকাল 7টা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে এবং সময়ের সাথে সাথে আসলে বৃষ্টির পরিমাণটা কিছুটা বেড়েছে। এছাড়াও গতকাল রাত থেকেই আসলে নিম্নাঞ্চলে 1 থেকে 1.5 ফুট পানি প্লাবিত হয়েছে এবং এছাড়া আবহাওয়া অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এছাড়াও সবথেকে বেশি যে আসলে ক্ষতিটা হতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সেটা হচ্ছে যে আমন ধান। এই মৌসুমে আসলে সকল কৃষকের ধানই আসলে মাঠে রয়েছে। কোনো কৃষকই আসলে তাদের ধান কেটে ঘরে তুলতে পারেননি। তো আসলে এ নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে যদি পানির চাপটা না থাকে এবং পানিটা যদি আসলে এই অঞ্চলটা প্লাবিত না হয় তাহলে এই ধানগুলো আসলে অনেকটাই রক্ষা পাবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 237টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় আরও 320টি আশ্রয়ন কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। সব মিলিয়ে প্রায় 557টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রেখেছেন জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন আমাকে জানিয়েছেন যে একদিকে মুজিব শতবর্ষ এবং বিজয়ের মাস, এই মাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে এবং হেয়ালিপানার বসে যে পিরোজপুরের নিম্নাঞ্চলে যে সকল মানুষেরা রয়েছে তারা আসলে অনেকেই আছে যারা ঘর থেকে বেরোতে চায় না, তাদেরকে আসলে নিয়ে নিম্নাঞ্চল থেকে নিয়ে আশ্রয়ন কেন্দ্রে নেয়ার সর্বোত্তম চেষ্টা করছে জেলা প্রশাসন। এটুকুই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী তামিম যোগ দিয়েছিলেন পিরোজপুর থেকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বরিশালে গ্যাস ও ব্যাটারি চালিত গণপরিবহনেও বাড়তি ভাড়া নেয় অতিষ্ঠ সাধারণ মানুষ। বারবার ভাড়া নিয়ন্ত্রণের দাবি জানালেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ যাত্রীদের। সংকট সমাধানে শিগগিরই মাঠে নামার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বরিশাল নগরীতে গ্যাস কিংবা ব্যাটারি চালিত গণপরিবহনের সংখ্যা প্রায় 12,000, যা সিএনজি, ইজি বাইক, গ্যাস হুইলার, গ্যাস মাহিন্দ্রা সহ বিভিন্ন নামে স্থানীয় 23টি রুটে চলাচল করে। জেলা শহরের ছোট অলিগলি সহ সড়ক মহাসড়কে প্রতিদিন অন্তত 1.5 লাখ যাত্রী এসব যানবাহনে চলাচল করে। জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে বিনা কারণে এসব যানবাহনেও ভাড়া 2 থেকে 2.5 গুণ বাড়িয়েছে চালকরা।
প্রকাশ্যে এভাবে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। ছোট্ট একটা চাকরি করে যে টাকা বেতন পাই তা গাড়িতে দিতে দিতে আমার জীবন শেষ। সিএনজি এবং অটো এই দুইটাই তো তেলের কোনো ফাংশন নাই, অথচ তারা ভাড়া বাড়াই দিতেছে। বরিশাল সড়ক পরিবহন কর্তৃপক্ষ সম্প্রতি অভিযান চালালেও তা সফল হয়নি। চালকদের এমন দৌরাত্ম্য থামাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ অভিযান সহ বিএটির বিশেষ অভিযান পরিচালনা করা হবে, সাথে সাথে সংশ্লিষ্ট মালিক সমিতির শ্রমিক ইউনিয়নের সাথে মিটিং করে এই সমস্যার সমাধান করা হবে। যদি এই কাজটি চলমান থাকে তাহলে আমরা বাধ্য হব মোবাইল কোড করে, এবং ওরা যেহেতু আমাদের কাছে সময় চেয়েছে, আমি আগামী সপ্তাহ পরে আপনি দেখবেন যে, আমি জানি সবাই হয়তো ঠিক হবে না, আমি আপনাদের কথা দিচ্ছি আমরা মোবাইল কোডে স্পেশাল মোবাইল কোড করব। ভাড়া স্বাভাবিক রাখতে আগামী সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত নামাবে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজার শহরের আলম গেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে হোটেল কক্ষ থেকে সঞ্জয় নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেল কক্ষে সঞ্জয়ের সঙ্গে থাকা এক নারী জানান, সকালে বাথরুম থেকে বের হয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সঞ্জয়কে পড়ে থাকতে দেখেন। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে আটক করেছে পুলিশ। পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে শিমুলিয়া মাঝিরঘাট নৌ রুটে। বেলা 1:15টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ছোট যানবাহন নিয়ে শরীয়তপুরের মাঝিরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। 1 ঘন্টার নৌপথ পাড়ি দিয়ে বেলা 1:45টার দিকে ফেরিটি মঙ্গল মাঝিরঘাটে আনা হয়। মাঝপথে পদ্মা সেতুর পূর্ব পাশে থাকা পাইনপাড়া চ্যানেলের 4টি স্থানে ফেরিটি নাব্য সংকটে আটকা পড়ে। নাব্য সংকটে থাকা ওই 4টি চ্যানেলে খনন কাজ করছে বিআইডব্লিউটিএ। মাঝিরঘাট অংশের পাইনপাড়া চ্যানেলের এই পয়েন্টগুলোতে স্থায়ীভাবে ফেরি চলাচল শুরু হতে অন্তত 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এই নিয়ে আরো জানাতে এবারে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল আমিন, এই যে নতুন করে ফেরি চলাচলের যে পরীক্ষামূলক অবস্থানটি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সার্বিক অবস্থান কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, যেই ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে বেলা 1:15টায় শরীয়তপুরের মাঝিরঘাটের উদ্দেশ্যে রওনা করেছিল, সেই ফেরিটি কিন্তু আসার পথে পদ্মা সেতুর পূর্ব প্রান্তে যে পাইনপাড়া চ্যানেলটি নতুন করে খনন করা হয়েছে শুধুমাত্র এই ফেরি চলাচলের জন্য, সেই চ্যানেলের মধ্যে অন্তত 4টি পয়েন্টে নাব্য সংকট রয়েছে এবং সেই চ্যানেলগুলিতে কিন্তু ফেরি আটকা পড়েছিল এবং স্বল্প সময়ের প্রচেষ্টায় ফেরি সেখান থেকে উদ্ধার হয়ে আবার 1 ঘন্টার প্রচেষ্টায় এই ঘাটে এসে নোঙর করে। তো এখানে যে পর্যবেক্ষক টিমের যে সদস্যরা এই ফেরিতে চড়ে এই মাঝিরঘাটে এসেছিল তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছে যে মূলত এই নতুন করে নির্মিত যে চ্যানেলটি, সেই চ্যানেলটি এখনো সম্পূর্ণ পরিসরে খনন কাজ তাদের শেষ হয়নি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যেমনটা তাদের জানিয়েছিল যে এখানে নাব্য সংকট অনেকাংশে কেটে গেছে, পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করার মতো উপযোগী পরিবেশ তারা তৈরি করতে সক্ষম হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু বিআইডব্লিউটিসি আজ এই ফেরিটি পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছিল। তবে সেই পাইনপাড়া পয়েন্টের 4টি পয়েন্ট যেখানে তারা শনাক্ত করতে পেরেছে, সেই 4টি পয়েন্টে কিন্তু এরই মধ্যে খনন কাজ শুরু করেছে। আর যেই ফেরিটি আজ এই মঙ্গলমাঝির ঘাটে এসেছিল, সেই ফেরিতে কিন্তু বেশ কিছু যানবাহন, ছোট যে সকল যানবাহন ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের যানবাহন, সে সকল যানবাহন নিয়ে আসা হয়েছিল। তো এখানকার যে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের লোক যারা রয়েছে, তাদের সাথে এই টিমের সদস্য যারা রয়েছে, তাদের একটি স্বল্প সময়ের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ফেরির ভেতরেই। তো সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এই ফেরিঘাটে নাব্য সংকটের পাশাপাশি ফেরিতে যানবাহন ওঠানামা করার জন্য যেই সড়ক বা ফেরিঘাটে যে সকল যানবাহন থাকবে, সেই যানবাহনের জন্য যেই টার্মিনাল প্রস্তুতের যেই কাজ, সেই ক্ষেত্রেও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। যার কারণে এই 1 সপ্তাহ যে সময় এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে, এই সময়ের মধ্যে এই খনন কাজ করা হবে। এর বাইরে আবার এই ফেরিঘাটের যে নাব্য সংকট রয়েছে, এটিও তারা নিরসনের জন্য কাজ করবে। এবং তারা যেটি বলছে যে এই ফেরিঘাটটি যদি চালু করা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু শিমুলিয়া বাংলা বাজার বর্তমানে যে ফেরিঘাটটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, সেই ফেরিঘাটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে এই মাঝিরঘাট এবং শিমুলিয়া এই ঘাটেই স্থায়ীভাবে ফেরি চলাচল শুরু হবে। তো আমাদের এই সম্পূর্ণ পরিসরে ফেরি চলাচল শুরু করার জন্য অন্তত আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো 1 সপ্তাহ পরেই মূলত বোঝা যাবে যে এই রুটে স্থায়ীভাবে ফেরি চলাচল সম্ভব কিনা। তো এই ছিল আমার কাছে মাঝিরঘাট ফেরিঘাট থেকে সবশেষ তথ্য। শরীয়তপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রুহুল আমিন।
আজ লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে জেলায় অবস্থানকারী পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। এর মধ্য দিয়ে পাক বাহিনীদের হত্যা, লুট আর নির্যাতনের হাত থেকে মুক্তি পায় লক্ষ্মীপুরবাসী। এর আগে পুরো যুদ্ধের সময় জুড়ে লক্ষ্মীপুর জেলা ছিল ক্ষতবিক্ষত। হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধারা দীর্ঘ 9 মাস জেলার বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সাথে 22টি সম্মুখ যুদ্ধ সহ 29টি দুঃসাহসিক অভিযান চালায়। এতে শহীদ হন 35 জন মুক্তিযোদ্ধা সহ কয়েক হাজার মুক্তিকামী বাঙালি। অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী। এছাড়া একই দিনে হানাদার মুক্ত হয় শেরপুরের ঝিনাইগাতি। কক্সবাজারের পর পর্যটনের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সাজেক ভ্যালিতে। তবে পর্যটনের কারণে সাজেক যাতে ইট পাথরের জঞ্জালে পরিণত না হয় সেজন্য পরিকল্পিতভাবে সাজানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূর্যোদয়ের সময় এমন নৈসর্গিক রূপ দেখা যায় সাজেকে। এর মাঝেই উঁকি দেয় সবুজ পাহাড়। সূর্যাস্তেও অপরূপ সাজেক। দিগন্তজোড়া লালচে আভা ছড়িয়ে মুগ্ধতা ছড়ায় বিকেল। সাজেকের এমন সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। আমি সবাইকে রিকোয়েস্ট করি যেন তারা তাদের ব্যস্ততার মধ্যে এখানে এসে একটু সময়ের জন্য এসে ঘুরে যায়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমার খুব ভালো লাগতেছে। কটেজ আছে, তারপর হচ্ছে নেচার দেখতেছি। পর্যটক সমাগমের কারণে গত 4 বছরে জমজমাট হয়ে উঠেছে সাজেক উপত্যকা। এরই মধ্যেই গড়ে উঠেছে 200 রিসোর্ট, কটেজ। আরও 70টি অনুমোদনের অপেক্ষায়। তবে এভাবে স্থাপনা বাড়তে থাকলে সাজেকের সৌন্দর্যহানির আশঙ্কা করছেন অনেকে। পুরো পরিবেশটা একদম বস্তির মতো হয়ে যাচ্ছে আর কি। ব্যাপারটা আগে ছিল একটা মানে খুবই সুন্দর ছিল আগে যেখানে সেখান থেকে মেঘ দেখা যায়, তো এখন হচ্ছে যে মানে একটা নিচে মানে এরকম হয়ে যায়, একদম নিচ পর্যন্ত চলে গেছে রিসোর্ট। তবে কর্তৃপক্ষ বলছে সাজেকে আপাতত আর নতুন স্থাপনা করতে দেয়া হবে না। বিকল্প হিসেবে পাড়াগুলোকে আলাদাভাবে পর্যটকদের থাকার উপযোগী করে তোলার বিকল্প চিন্তা আছে। আমরা পাড়াটাকে এভাবে ডেভেলপ করব যে একজন পর্যটক এসে যাতে নির্দ্বিধায় ওই পাড়াতে এসে থাকতে পারে, পাড়াতে তার কৃষ্টি কালচার দেখতে পারে এবং পাড়াতেই সে হোটেলের মতো ওই ধরনের একটা ফ্যাসিলিটিও থাকবে। অনিন্দ্য সুন্দর সাজেকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা পানি সরবরাহ। সংশ্লিষ্টরা বলছেন এই সমস্যা দূর হলে লাভবান হতেন তারা। মেঘার পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য দেখতে প্রতি বছরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভিড় জমায় পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছেন এখনই এই খাতকে একটি নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে আনা না গেলে তাহলে এই খাতে যে বিনিয়োগ ইতিমধ্যে করা হয়েছে তার সুফল পুরোপুরি পাওয়া সম্ভব হবে না। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাজেক, খাগড়াছড়ি। শীতের আগমনে বেনাপোলের বিভিন্ন বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে দেশি বিদেশি পাখি। নানা রঙের, নানা আকারের পাখির কিচির মিচিরে মুখর পরিবেশ। মনোরমের দৃশ্য উপভোগ করতে পাখিরা অভয়ারণ্যে ভিড় করছেন দর্শনার্থীরা। দেশি বিদেশি পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বেনাপোলের বিলগুলো মুখর হয়ে উঠেছে দেশি বিদেশি পাখির কলকাকলিতে। বক, সরাইল, ডঙ্কুর, চড়ুই সহ হাজারো অতিথি পাখি কখনো জলকেলি, কখনো আবার খাবারের সন্ধানে এক বিল থেকে অন্য বিলে উড়ে বেড়াচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মনোরম দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। জলাশয় ছাড়া গাছগাছালিতেও বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। তাদের কিচিরমিচিরে মুগ্ধ পাখি প্রেমীরা। সৌন্দর্যমণ্ডিত স্থান, এখানে বিভিন্ন লোক দেখতে আসেন এবং এই এলাকাটা পাখির কলতানিতে মুখরিত থাকে এবং এই স্থানটায় পাখির একটা আশ্রয়স্থল হিসাবে গণ্য করা হয়। পরিযায়ী পাখি নামে পরিচিত। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিল, হাওর বাহুর খাল ভরে যায়। আমরা তাদেরকে দেখে মনে আনন্দ পাই। অনেক পাখি আসে, লোকও দেখতে আসে, আমাদের খুব ভালো লাগে। অনেক জায়গায় পাখির জন্য নিরাপদ অভয়াশ্রমও গড়ে উঠেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাখি নিধনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শীতের শুরুতেই শাসা উপজেলাতে বিভিন্ন অতিথি পাখি আসে। তার ভিতরে হলো পদ্মবিল এবং বাগে জান্নাত মাদ্রাসাতে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। বিশ্লেষকরা বলছেন অতিথি পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও উদ্যোগ নিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে আজ থেকে শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সকালে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন।
স্পন্সর প্রতিষ্ঠান পেনহিল লজিস্টিকের সহযোগিতায় 10 দলের অংশগ্রহণে শুরু হয়েছে এবারের আসর। একই দিনে 27 বছরের বর্ণাঢ্য আম্পায়ারিং ক্যারিয়ারের সমাপ্তি টানলেন আশরাফ হোসেন আরমান। তার দীর্ঘদিনের আম্পায়ারিং ক্যারিয়ারে জাতীয় চ্যাম্পিয়নশিপ সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। অবসরকালে সিলেটে আম্পায়ারিংয়ের ক্ষেত্রে প্রযুক্তি সুবিধার দাবি করেন ক্রীড়া সংশ্লিষ্টদের কাছে। ভালো একটা আম্পায়ার তৈরি করা কিন্তু স্পোর্টসের জন্য অনেক কিছু, তাই আমি চেষ্টা করব ভালো কিছু হোক। আর সিলেটের ক্রিকেটের উন্নয়নে আমার যতটুকু নিজের সাধ্য অনুযায়ী আমি অবশ্যই চেষ্টা করে যাব। আজকের এই দিনে আসলে তেমন বলার ভাষা কিন্তু আমি তেমন খুঁজে পাচ্ছি না, কারণ দীর্ঘ 27টি বছর আমি মাঠের সাথে আমার সম্পর্ক ছিল। কুমিল্লার সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শেষ হয়েছে বেক্সিমকো বিজয় দিবস গলফ টুর্নামেন্ট। কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক গলফার অংশ নেন টুর্নামেন্টটিতে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের জিওসি 33 পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের ফাইন্যান্স এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামানুল বাহার। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য।